তলাশ। আপনারা দেখছেন তলাশ। তলাশ বাঙালির মনের ঠিকানা। নমস্কার, সুস্বাগতম আমাদের তলাশের অনুষ্ঠান এবং অবশ্যই একজন বিশিষ্ট হোমিওপ্যাথিক ডাক্তারকে নিয়ে আমি বসে গেছি। কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান ডাক্তারবাবু উপস্থিত। আপনারাও আসবেন আমাদের ফোন ইন লাইভ অনুষ্ঠান, তালাশের মেডিকেল লাইভ অনুষ্ঠান। সোনার বাংলা টিভি চ্যানেলে দেখছেন লাইভ, ফেসবুক ইউটিউব লাইভ হচ্ছে এবং ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। সুতরাং আমরা আজকে বাচ্চাদের রোগ নিয়ে, শিশু রোগ নিয়ে, গ্রীষ্মকালীন শিশু রোগ নিয়ে আলোচনা করব। আপনারা আসতেই পারেন, ডাক্তারবাবু যেহেতু উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি আমাদের নাম্বারে কিন্তু এসে কথা বলতে পারবেন। সবার জন্য তিনি আছেন এবং অবশ্যই পরেও আপনারা নাম্বারটা লিখে রাখবেন, কেননা অবশ্যই অনেকেরই দরকার পড়ে। চেম্বার কিন্তু ডাক্তারবাবু একমাত্র হাওড়া শিবপুর। হাওড়া শিবপুর কলকাতা থেকে যাওয়া এমন কোনো ব্যাপারই না, এখন সেকেন্ড হুগলি ব্রিজ পার করলেই ওপারে শিবপুর। তো যাই হোক, আমরা তাকে পেয়ে অবশ্যই অনেক কথা আলোচনা করব। আজকেও উপস্থিত স্টুডিওতে আমাদের সঙ্গে কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান ডক্টর প্রমিত ব্যানার্জি। নমস্কার, সকলকে জানাই আমার তরফ থেকে নমস্কার ও প্রচুর ভালোবাসা। হ্যাঁ ডাক্তারবাবু, আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। শিশুদের গ্রীষ্মকালীন রোগ নিয়ে আজকে একটু আলোচনা করব, আমরা ঠিক করেছি। শিশুদের সম্পর্কীয় স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে একটু বলুন প্রথমে। দেখুন, প্রথম কথা, এই যে একটা কথা বলে না যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, মানে এখন যা অবস্থা হয়ে গেছে আবহাওয়া বা যাকে আমরা ক্লাইমেট বা ওয়েদার বলি, ডেলি বা দেখা গেল হয়তো ঘন্টায় ঘন্টায় এই যে পরিবর্তনশীল আবহাওয়া, তার সঙ্গে আমাদের শরীর কিন্তু খাপ খাওয়াতে মোটেও পাচ্ছে না। এবং তাতে যদি আমরা শিশুদের ধরি, তারা হচ্ছে মোস্ট ভালনারেবল, মানে সব থেকে বেশি রোগ প্রবণতা বা রোগে ভোগার প্রবণতা এই শিশুদেরই থাকে। সুতরাং তাদের পেরেন্ট বা তাদের গুরুজন গার্জেন হিসেবে বাবা মাকেও যেমন সচেতন হতে হবে, শিশুদের নিজেদের যদি তাদের ন্যূনতম যেটাকে আমরা বলি যে সেন্স বা এটা, তাতে কিন্তু আমরা বলবো যে অবশ্যই তাদের একটু সজাগ থাকতে হবে। একটা ফোন আছে, একটু দেখে নি। অবশ্যই। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। কাঁচরাপাড়া থেকে অঞ্জনা সাহা, বলুন কি প্রবলেম। হ্যাঁ নমস্কার। ও কাশি হচ্ছে রাতের দিকে। আচ্ছা। মানে একটু ভালো থাকে, আবার কাশিটা শুরু হয়ে যায়। আর গলাটি খুব কম ওঠে, কিন্তু মাঝে মাঝে ওঠে, আবার মাঝে মাঝে ওঠে না। হ্যাঁ, রাত্রেবেলা আমার মানে একটা ঘুমের চেষ্টা হচ্ছে। এখন মানে একটু নাকে নাকে আওয়াজও হচ্ছে। হ্যাঁ, কি ওষুধ খেলে ভালো হবে হোমিওপ্যাথি, একটু বলে দিলে খুব ভালো হয়। হ্যাঁ বলছেন ডাক্তার, মানে অ্যালার্জিক কাশি রাত্রে বেশি হয়। এবার কত কেটে কিছুই তো হচ্ছে না। না আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমরা আলোচনা করছি। আপনি শুনুন, ব্যাপারটা নিয়ে আলোচনা করছেন ডাক্তারবাবু, শুনুন। হ্যাঁ ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। ধন্যবাদ ডক্টর প্রমিত ব্যানার্জি, কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আমরা তো বাচ্চাদের আলোচনা করবোই, পাশাপাশি আপনাদের ফোনে যারা আসছেন একটু আইডিয়া গাইডলাইন্স প্রপারলি দিয়ে দেবেন ডাক্তারবাবু। হ্যাঁ ডাক্তারবাবু, ওনাকে কি বলবেন, রাত হলেই কাশিটা বাড়ছে। দেখুন, এই রাত হলে কাশি বাড়ছে তার অনেকগুলো কারণ থাকে। তার মধ্যে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে, আমি প্রথমেই যেটা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, যে ঘন ঘন যদি ওয়েদার চেঞ্জ হয়, আপনার বাচ্চা ডেফিনেটলি শিশু যখন নিশ্চয়ই 16 বছর বা 12 বছরের কমই তার বয়স হবে, তো সেক্ষেত্রে যেটা করে, ধরুন কোনো জায়গায় খেলতে গেল, খেলা থেকে ফিরে এসে ফ্রিজ থেকে ঠান্ডা জল, বা ধরুন এখন তো মানে মধ্যবিত্ত বলুন বা যে কোনো জায়গাতে, অনেক জায়গাতেই যেটা আমরা দেখতে পাচ্ছি, কুলার বা এসির একটা চল আছে। আমি পাচ্ছি না বলে ঘরে ঢুকে সে সঙ্গে সঙ্গে এসি চালিয়ে দিল। এই যে বাইরের একটা হিট, তার সঙ্গে ঘরেতে এসে এসি চালিয়ে দেওয়া বা ঠান্ডা জল খাওয়া, এতে কিন্তু আমাদের শরীরও অ্যাডজাস্ট করতে অনেক সমস্যার সম্মুখীন হয়, যার জন্য দেখবেন এই রেকারিং কাশিটা থেকে যায়। এবং তার সঙ্গে আর একটা জিনিস যেটা আমরা বলবো, আপনারাও নিশ্চয়ই অবগত আছেন, আশা করি মনেও আছে, 2020-21 যখন কোভিড হয়েছিল, তখন কিন্তু মাস্ক ব্যবহার করাটা সবার কাছে বাধ্যতামূলক ছিল। আশা করি আপনিও সেটা বলবেন। একদম একদম, মাস্ক আমাদের মানে পড়তেই হতো, আবারও এখন সবাই বলছেন মাস্ক পড়তে। এখন আরেকজন আছেন, একটু দেখে নি, তারপর আবার আলোচনা আসছে। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার, আমি বাঁকুড়া থেকে কথা বলছি। হ্যাঁ দীপা রায়। হ্যাঁ বলুন। তো আমার সমস্যাটা হলো, আমার একটু আমাশার সমস্যা আছে। আমাশা? আচ্ছা। খেলে বিশেষত বর্ষাকালে আমাশা ব্যাপারটা হয়ে যায়।
আর এটা আমার মোটামুটি অনেক পুরনো রোগী, আমি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট বহু করিয়েছি, আর অন্যান্য যেগুলো খাবার হয় টুকটাক খেয়েছি, বাট কিছুতেই কমছে না। তো হোমিওপ্যাথিতে কি পার্মানেন্ট সলিউশন কিছু পাওয়া যাবে? ক্রনিক আমাশাটা তো আচ্ছা, এখানে দেখুন ক্রনিক আমাশার যে জিনিস, আমি দীর্ঘদিন চিকিৎসার যে আমার ইতিহাস আছে, বহু কেসকেই কিন্তু আরোগ্য করেছি। তবে দু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আগে আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। প্রথম কথা হচ্ছে আপনি যে জলটা খাচ্ছেন সেটা কি পরিশোধিত জল, বা সে জলের কোয়ালিটি কি ভালো? তার কারণ হচ্ছে আমরা এখন যে ধরনের জলই খাই না কেন, বেশিরভাগ জলই কেমিক্যালি ট্রিটেড, বা ধরুন যদি সে কেমিক্যাল ট্রিটমেন্ট দ্বারা জল নাও হয়, সেই জল কিন্তু খুব একটা ভালো জল হয় না। আপনি তো আমাশার কথা বলছেন, এছাড়াও দেখবেন জলবাহিত যে বাকি রোগগুলো সেগুলো কোনো অংশে কম যায় না। এমনকি ওই জলে আমরা যদি বাড়িতে রান্না বা ও ধরনের কিছু করি, তাতেও নানা রকমের জীবাণু বা রোগের সৃষ্টি হওয়ার একটা প্রবণতা থাকে। সুতরাং জল যদি সঠিক থাকে, তার পরবর্তী যে ধাপটা আমি বলবো, খুব ভালো উপায় হচ্ছে, যেটা আমাদের পক্ষে প্র্যাকটিক্যালি অসম্ভব, সেটা হচ্ছে জলকে ফুটিয়ে খাওয়া। একটা প্রশ্ন আপনারা করতেই পারেন যে কতদিন, বিশেষ করে এই গরমকাল এবং বর্ষাকাল, এই সময়টা জল ফুটিয়ে খাওয়ার প্রবণতাটা আমাদের মধ্যে থাকা উচিত। কারণ আজ থেকে অনেক বছর আগে মানুষ জিওলাইট বা এ ধরনের জিওলিন বলে কিছু কেমিক্যাল ইউজ করতো, কিছুই না, এক গ্লাস জলে, এরকম একটা গ্লাস জলে আমরা 2 ফোঁটা দিয়ে দিতাম। তাতে কি হতো যে আলটিমেট দেখা যেত যে জলটা পরিশোধিত হয়ে যাওয়া। জলের ভেতরে সবসময় আমরা দেখতে পাই না পাই, সবসময় জানবেন জীবাণু রয়েছে। সুতরাং পরিশোধিত জল যতটা পারবেন বাইরের খাবার কম খাওয়া, এবং যখন সবজি বা রান্না বা এ ধরনের জিনিস বাড়িতে করেন, তাকে ভালো করে ধুয়ে, যদিও বেশিরভাগ মানুষ সেটা বলবেন যে গরম জলে ধুলে তো তার পুষ্টিক গুণাগুণগুলো চলে যায়, কিন্তু এখনকার দিনে নিশ্চয়ই খেয়াল করে দেখবেন আপনারা সকলে, যেসব শ্রোতা বন্ধুরা, দর্শক বন্ধুরা রয়েছেন, দেখবেন যে এখনকার দিনে রোগ যখন একবার আমাদের ধরে নিচ্ছে না, চট করে সেটা ভালো হচ্ছে না, যদি ভালো হয়েও যায় সেটা আবার ঘুরিয়ে আসছে। তার কারণ তাদের মধ্যে যে রেজিস্ট্যান্স পাওয়ার, যে জার্ম, সেটাও যেমন বেড়ে গেছে, আমাদের প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু আগের তুলনায় অনেকটাই কম। আচ্ছা, আরেকজন কেউ আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বাগদা থেকে বলছি। বলুন। আমার এই 5 বছর হয়েছে গলায় কফ জমে থাকছে 12 মাস। 12 মাস গলায় কফ? আচ্ছা, ফ্যাক্টরে কফ আর অস্বস্তি ভাব, শিকারলে খুব জোর শিকারলে পরে বেড়াচ্ছে, ফ্যাক্টরে কফ। আর তার ভিতরে অনেক এলাপতি চাইছি, ভালো হয়নি, অনেক ছবি টবি সবই হয়েছি, ভালো হয়নি। এদিকে হোমিওপ্যাথি খেলে ভালো হবে? আচ্ছা, তো আর কোনো জিজ্ঞাসা আছে? আপনার এই যে জিনিসটা হচ্ছে, আপনার বাড়ির আশেপাশে কি কোনো কারণে কল কারখানা, ধুলো বালি বা পুকুর এসব কিছু আছে? আপনার দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে যদি কিছু একটু বলেন। আশপাশে কোনো কল কারখানা বা পুকুর, নোংরা কিছু? সব কিছু নেই। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কি এই ধরনের রোগের প্রবণতা আছে? আপনার বাবা মার মধ্যে কারো এটা ছিল কি? না, ছিল না। তাহলে এটা কিন্তু অনেক ক্ষেত্রেই রিকভার হয়ে যায়। শুধু কয়েকটা কথা বলবো, যদি পারেন অন্তত পক্ষে রাত্রেবেলায় যখন শোবেন, শোবার আগে একটু নুন জলে গার্গল করে শোবেন। তার কারণ হচ্ছে সবার আগে ঠান্ডা ঢোকে হচ্ছে গলা এবং কান দিয়ে, এবং একটু সাবধানে থাকতে হবে। ওষুধ আমরা আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে ডাক্তারবাবু, পার্সোনাল নাম্বারটা আমরা রেড বক্সে টিভিতে রেখেছি, ওটাও লিখে রাখুন। এটা সেরে যাবে, কোনো চিন্তা নেই। হোমিওপ্যাথির মাধ্যমে ডাক্তারবাবু সারিয়ে তুলবেন। আপনি কথা বলে নেবেন 8420013096 এ, ঠিক আছে? নাম্বারটা লিখে রাখুন। বলে দিচ্ছেন ডাক্তারবাবু, বলে দিচ্ছেন কি করণীয়, বলে দিচ্ছেন। 12 মাস কফ, আরেকজন বললেন 12 মাস কাশি রাত্রিবেলা, কোল্ড অ্যালার্জি, এটা লেগেই আছে। ওয়েদার চেঞ্জ হচ্ছে, দূষণ এত ডাক্তারবাবু, পলিউশন থেকেও এগুলো এখন হচ্ছে একদম। এবং শুধু তাই না, এখানে একটা কথা আমি বলবো যে দেখুন, এটা আমরা ছোটবেলায় দেখতাম যে আমাদের যখন বাড়িতে যারা গুরুজন মানুষ ছিলেন, সকালবেলা উঠে যখন বিছানা ঝাড়া হয়, ওই সময় মানুষের মধ্যে একটা প্রবণতা থাকে কন্টিনিউয়াস হাঁচি। ঠিক আছে, এটাতে আমি বহু পেশেন্টকে কিন্তু এই ধরনের জিনিস, একে বলা হয় রাইনাইটিস, কেউ বলে হে ফিভার, কেউ বলে ডাস্ট অ্যালার্জি। হয়তো দেখবেন ব্লাড টেস্ট করলে তাতে ইওসিনোফিল কাউন্টটা একটু বেশি হয়ে যায়। বোধহয় আরেকজন কলার আছেন, দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন। বালিগঞ্জ থেকে বলুন। আমার ছেলের 19 বছর বয়স, মাঝে মাঝে পেটে ব্যথা হয়। পেটে ব্যথা করছে? আচ্ছা,
এখন ক্রিমি টিমি আছে কিনা অন্য কোনো ব্যাপারে? আপনার ছেলে কি খুব বাইরের খাবার খায়? বাইরের খাওয়া দাওয়া করে? সম্ভবত লাইনটা কেটে গেছে যে কোনো কারণে। আরেকজন আছে, নিয়ে নি, তারপর একবারে উত্তরটা দিয়ে দিন। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, যারা ট্রাই করছেন একটু ধৈর্য ধরে, একজনেরটা হবে আরেকজনেরটা নেব, ট্রাই করুন। ডক্টর প্রমিত ব্যানার্জি আছেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। পেটে ব্যথা অনেক কারণেই হয় নিশ্চয়ই, 100 বার। তার মধ্যে অন্য যে জিনিস এসছেন আরেকজন, একটু দেখে নিন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, ট্রাই করবেন কথা বলার জন্য কিন্তু, তা নাহলে আমাদের সময় নষ্ট হচ্ছে। প্লিজ, ডাক্তার প্রমিত ব্যানার্জি আছেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। কোনো সিরিয়াস প্রবলেম থাকলে চটপট জেনে নিন, ফোন পেলে অবশ্যই কিন্তু আমি বলবো অনেকবার ট্রাই করছেন, আমি দেখছি 6289137307। কথা বলুন তাড়াতাড়ি, কিন্তু আমাদের সময় সীমিত। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো। হ্যাঁ, আমি হাওড়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জি বলছি। হ্যাঁ বলুন। আমার না খুব ঠান্ডা লেগে যায়, প্রবণতা দেবে একটু করে, সামান্য ঠান্ডা লাগলে খুব একটা বসে গিয়ে মানে বুকে টুকে সর্দি বসে গিয়ে অনেক সময় কফ দিয়ে রক্ত আছে, সেটা যদি কোনো কেউ ডাক্তারবাবু বলতে পারেন। অনেকদিন ধরেই হয় এরকম? হ্যাঁ, মানে চট করে ঠান্ডা লাগে না তো বুকে কফ জমে যায়? এক্ষেত্রে ম্যাডাম আমি আপনাকে একটা কথা বলবো, আপনি যতটা পারবেন ওই যে আমরা ড্রাস্টিক চেঞ্জ, আপনি যদি প্রোগ্রামটা প্রথম থেকে শুনে থাকেন, আমি বারবার একটা কথা বলছি, ড্রাস্টিক চেঞ্জ অফ ওয়েদার, মানে আমরা যেটা সকলেই কম বেশি করে থাকি, প্রচন্ড রোদ থেকে এসে হঠাৎ করে ঠান্ডা জল খাওয়া, বা ধরুন এসি এনভায়রনমেন্টে চলে আসা, বা যদি যেমন ধরুন যারা পুরুষদের মধ্যে যারা স্মোকার্স হন তাদেরও একটা এই প্রবণতা থাকে। যে জিনিসটা আমরা সবসময় মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের শরীরও একটা যন্ত্র, তো যন্ত্র যখন এই ধরনের জিনিস যখন ফাইট করি তাদেরও একটা ক্যাপাসিটি থাকে। তো সেই জন্য এই যে বড় ধরনের কন্ট্রাস্ট চেঞ্জ অফ টেম্পারেচার, এটাকে একটু অ্যাভয়েড করতে হবে। এবং প্রত্যেক দিন রাত্রেবেলায় যদি শোবার আগে একটু নুন জলে গার্গল করে গলায় মাফলার দেওয়া যায়, তার কারণ এখন যেমন দেখুন কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে, টেম্পারেচারটা আগের থেকে একটু কম, আবার হয়তো পরের সপ্তাহে দেখবেন সেই যথারীতি 40-42 উঠে যাবে, আবার তারপরের সপ্তাহে একটু কম। এই যে ফ্লাকচুয়েশন হচ্ছে আমাদের শরীরে এটা ঠিক নিতে পারছে না, ঘাম জমেও সর্দি কাশি। সুতরাং চেষ্টা করতে হবে নিজেদের সাবধানতা নিজের কাছে, ঘামটাকে বসতে দেওয়া যাবে না, হঠাৎ করে রোদ থেকে ঠান্ডায় আসা বা ঠান্ডা থেকে গরমে আসা, এই জায়গাটা একটু অ্যাভয়েড করতে হবে। তার সঙ্গে হেলদি ডায়েট বলতে একটু ভিটামিন সি আছে এরকম, যেমন এই সময় মোসম্বি লেবু, বা ধরুন আপনারা যদি অন্য কিছু, বোধহয় একজন কলার আছেন না, তো আমি আরেকজনকে নেব, ততক্ষণে আপনি একটু বলে দিন যে তার মানে হেলদি ফুড, সিজনাল ফ্রুটস, ভেজিটেবলস এগুলো খাওয়া দরকার। অবশ্যই ভিটামিন সি সবসময় আমাদের দরকার। ভিটামিন সি তে থাকছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে কি হচ্ছে, আমাদের শরীরে যে ব্যাকটেরিয়াল গ্রোথ এগুলোকে কিন্তু ওরা অনেকটাই স্টপ করে দেয়। এছাড়াও হেলদি বলতে কি, সপ্তাহে একবার বা দুবার যদি আমরা একটু স্যুপ জাতীয় কিছু খাই, ঠিক আছে। অনেকের মধ্যে এখন যেটা হয়েছে, মানুষের মধ্যে দেখা যায় আমি এই ধরনের খাবার খাবো না, ওটা খাবো না। এই জিনিসটা করলে হয় কি, শরীর তো তার মতো একটা ব্যালেন্সড ডায়েট পাচ্ছে না, ব্যালেন্সড ডায়েট না পেলে সেও কিন্তু লড়াই করতে পারছে না, তখন বাইরে থেকে সাপ্লিমেন্ট আমাদের নিতে হয়। ওই সাপ্লিমেন্টগুলোই কিন্তু আমরা বলি মাল্টিভিটামিন নেওয়া, বা কোনো সময় হতে পারে যে একটা অ্যান্টি অ্যালার্জিক নেওয়া। এগুলো যতটা পারা যায় নিজেরা, মানে যদি আমরা ইকুইপ করি। আর সব থেকে বড় কথা, অনেক শ্রোতারই অনেক কলারের আমি প্রশ্ন শুনলাম, যে জিনিসটা আমি বলবো যে আমাদের দেশীয় যে পদ্ধতি, হোমিওপ্যাথিতে নিশ্চয়ই কিওর হয়, নিশ্চয়ই আমরা চেষ্টা করি, কিন্তু দেশীয় যে পদ্ধতি, লিডিং আ হেলদি লাইফ, সকালবেলায় ঘুম থেকে উঠে যদি আমরা একটু প্রাণায়াম করি বা একটু হালকা এক্সারসাইজ করি, যেটা শরীরের অনেক রোগকে কিন্তু অটোমেটিক্যালি আটকে দেয় বা তার গ্রোথটা হতে দেয় না। মেডিসিন নো ডাউট আছে, সব সিস্টেমেরই আছে, আমাদের তো আছে। আমি বহু কেস এরকম ডাস্ট অ্যালার্জি বা এই ধরনের ক্রনিক টনসিলাইটিস আমরা বহু কেস কিওর করে দিয়েছি। দেখো, এবার একটু শিশুদের ক্ষেত্রে আসি। গ্রীষ্মকালীন কি কি রোগ দেখা যায়, লক্ষণগুলো কি কি, এবং শিশুদের খাওয়া দাওয়ার উপরটা একটু বলে দিন। যে ধরনের কল আমাদের এখানে আসছে, প্রায় মানে একই ধরনের জিনিস শিশুদের ক্ষেত্রে হয়। শিশুদের ম্যাক্সিমাম যে ধরনের কেস বা কমপ্লেন আমি পাই চেম্বারে বসে, সেটা হচ্ছে হঠাৎ করে ডাক্তারবাবু কাল রাত থেকে জ্বর,
যদি জিজ্ঞেস করি কত উঠেছে আর বলবেন না 100, 150, 2, একটুখানি আমরা জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি। ভালো করে হিস্ট্রি নিয়ে দেখা গেল যে সেদিন হয়তো কোনো কারণে একটা ড্রাস্টিক চেঞ্জ অফ টেম্পারেচার বা ফ্লাকচুয়েশন অফ ওয়েদার, এই কারণে জিনিসটা হচ্ছে। এটা কিন্তু যতগুলো পেশেন্ট আমাদের কাছে জ্বর নিয়ে আসে তার মধ্যে 80% কিন্তু এই সাডেন চেঞ্জ অফ টেম্পারেচার, মানে হঠাৎ করে ওয়েদার বা টেম্পারেচার ফ্লাকচুয়েশনে জ্বরটা আসে। এবং এটার জন্য আমরা সবসময় পেরেন্টসদেরকে অ্যাডভাইস করি, চেষ্টা করবেন একটা এমন এনভায়রনমেন্টে থাকতে যেটা আগাগোড়া ওতে থাকা যায়, চেঞ্জটা না করতে। সুতরাং এই ধরনের সাবধানতা। আর একটা কথা অবশ্যই বলবো, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে হবে এই সময়টা করে। তার কারণ এই যে আমাদের ধরুন প্রচুর ঘাম হয়, শিশুরাও কিন্তু ঘাম থেকে বাদ যায় না, শিশুদেরও সমপরিমাণ ঘাম হচ্ছে। ওই ঘামটা মেকআপ করতে গেলে যদি আমরা প্রচুর পরিমাণে তাকে জলপান না করাই, তখন কিন্তু জীবাণুগুলো শরীরে বাসা বাঁধে, আস্তে আস্তে তারা করে, এবং পরবর্তীকালে ওইটাই কিন্তু পেটে ব্যথা নয়তো সর্দি কাশি, এই দুটোই প্রাইম ইন্ডিকেশন হয়। একটা শিশুর যখন শরীর খারাপ হয়, হয় সেটা পেটে ব্যথা, নয়তো লুজ মোশন, নয়তো শরীর খারাপ সঙ্গে অ্যাসোসিয়েটেড কাফ অ্যান্ড কোল্ড, সে কাশি যেন থামতে চায় না, ঘুমোতে ঘুমোতে কাশি, এগুলো যদি আমরা মিনিমাম কিছু প্রিকশন নিই, তাহলে নিশ্চয়ই আমরা অনেকটা রেমেডিড হতে পারবো, অ্যাটলিস্ট এই প্রবলেমগুলো অন্তত কমে যাবে। হোমিওপ্যাথির উপকারিতা এবং আরেকটা প্রশ্ন, যে হোমিওপ্যাথিতে নিশ্চয়ই সাইড এফেক্ট নেই সেরকম কিছু? হোমিওপ্যাথিতে সাইড এফেক্ট সত্যি নেই। আর হোমিওপ্যাথি উপকারিতা, প্রথম কথা হচ্ছে হোমিওপ্যাথি গোড়া থেকে রোগ নির্মূল করে। আমি যতগুলো কেস দেখেছি, আমার কাছে কিছু এরকম কেস আসতো, একটু বয়স্ক কোনো একজন পেশেন্টে, তিনি বলতেন যে আমার রোদে বেরোলেই মাথা ব্যথা করে। তো ওনাকে আমি আমাদের সিস্টেমের একটা ওষুধ বেশ কয়েকদিন খাওয়ার পর উনি কিন্তু বলেছিলেন অনেকটাই কমে গেছে। ওনাকে আরো কয়েক মাস কন্টিনিউ করার পর আজকে প্রায় বছর 6-7 হয়ে গেছে, তার সঙ্গে কিন্তু কোনো কমিউনিকেশন নেই। কিন্তু এইটুকু আমি তার একটা নিয়ারেস্ট সোর্স থেকে খবরে পেয়েছি যে ওনার কিন্তু এই প্রবলেমটা আর হয়নি। একজন কলার এলেন পেটের ব্যথা তার ছেলের, তো এই সূত্রে আমি বলবো হঠাৎ জ্বর, হঠাৎ পেটের অসুখ, পেটে ব্যথা, এগুলো কি করণীয় আপনি একটু বলে দিন। হঠাৎ যদি কোনো বাচ্চার পেটে ব্যথা হয়, ঠিক আছে, প্রচন্ড সে কাতরাচ্ছে, হ্যাঁ, এটা 3 থেকে 4টে কারণে হতে পারে। 1 নম্বর হচ্ছে যেটা সব থেকে বেশি বর্ষাকালে হয়, সেটা হচ্ছে ডিসেন্ট্রিক বা অ্যামিবিক ডিসেন্ট্রি, যাকে আমরা বলি আমাশা। আমাশাজনিত যে ব্যথাটা হয় তাতে কিন্তু মাইল্ড বা মডারেট একটা টেম্পারেচার থাকতে পারে, তার সঙ্গে বাচ্চা যেন মনে হচ্ছে সে বেন্ডিং ডাবল বা কুকুরে বসে থাকবে, এরকম টাইপের একটা পেন হয়, কিছুতেই সেই পেনটা যাচ্ছে না, এবং অদ্ভুত একটা ছটফটানি তার মধ্যে আমরা খুঁজে পাই। তো এইগুলোর জন্য প্রথমেই যেটা আমরা বলবো সেটা হচ্ছে বাচ্চাটিকে যখন এই ধরনের ব্যথা হচ্ছে, প্রথম যে রেমেডিটা আমরা ঘরোয়া রেমেডি বলি, অত রাত্রেবেলা হয়তো আপনার কাছে ওই ওষুধটাই নেই, আপনি তখন অত রাত্রেবেলায় কি ছুটবেন? যে রেমেডিগুলো আপনারা করতে পারেন ঘরোয়া রেমেডি, সেটা হচ্ছে তাকে একটু অল্প কুসুম কুসুম গরম জল দিন। দেখবেন অনেক সময় বাচ্চা তখন বলবে যে মা আমার হয়তো পাচ্ছে, মানে বাথরুম পাচ্ছে, সে চলে গেল, সেটা রিলিফ হতে পারে। বা দফায় দফায় জল খেলে দেখবেন কিছুক্ষণ পরে হয়তো গ্যাসটা যে কোনোভাবে বেরিয়ে গিয়ে রিলিফ। সাধারণত এই ধরনের ব্যথাগুলো আসছে যে এই অ্যামিবিক ডিসেন্ট্রি বা অ্যাসিডিটি থেকে, এই যে গ্যাসটা তৈরি হচ্ছে সেখান থেকে। এবং শিশুদেরকে কিন্তু আর একটা প্রবণতা আছে, দেখবেন এটা কিন্তু করতে দিলে হবে না, শিশুরা খাবার মুখের মধ্যে নিয়ে বসে থাকে, এটা আমরাও দেখেছি অনেক সময়। তারা করে কি, কিছুতেই সে বারবার বলতে হয় খেয়ে নে, তবে হয়তো একটুখানি নিল। এতে হয় কি, এই যে সারাক্ষণ মুখের মধ্যে খাবারটা রয়েছে, খাবার নিতে নিতে এই যে কথা বলা, এতেও কিন্তু গ্যাসটা আলটিমেট স্টমাক বা পাকস্থলীতে যাচ্ছে। ওর তো একটা লিমিটেড ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটির বাইরে যদি সে যায়, সেই গ্যাসটা হয় ওকে ওপর দিয়ে বেরোতে হবে, নয় অন্য সেকশন দিয়ে পাস করতে হবে। এটার জন্যই বলছি যে তারা যদি ঠিক সিস্টেমে, যেমন খাবার গিলে নিলে হবে না, খাবারটাকে চিবিয়ে ভালোভাবে খেতে হবে যতটা পারা যায়। বিশেষ করে গরমকাল, এরপরে আগত যে বর্ষাকাল বা তারপরে যে শরৎকাল আসছে, এই সময়টা একটু বুঝে শুনে মানে খাওয়া দাওয়া করতে হবে, সহজ পাচ্য খাবার খেতে হবে। শিশুদের যত্ন করতে হবে এই সময়টা, গ্রীষ্মকালে। আমরা অল্প সময়ে ডাক্তারবাবু থেকে কিছু প্রপার গাইডলাইন্স পেলাম, আর অন্যান্য অনেক ফোনও পেলাম অন্যান্য রোগ ব্যাধি নিয়ে। আপনারা ডক্টর প্রমিত ব্যানার্জি নাম্বারটা লিখে রাখুন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখলেন, এরপরে আপনারা প্রোগ্রামের পর কথা বলবেন 8420013096, 8420013096। কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান ডক্টর প্রমিত ব্যানার্জি। আর অবশ্যই আপনারা যারা দেখাবেন হাওড়াতে, হাওড়া শিবপুরে চেম্বার আছে, যোগাযোগ করতে পারবেন। আমরা আবার ভবিষ্যতে ফিরবো, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, বারবার দেখতে পারবেন।
আর তালাশের লাইভ অনুষ্ঠান, মেডিকেল লাইভ অনুষ্ঠান নিয়ে আবারও ফিরবো আমরা। আর ডক্টর ব্যানার্জিকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আজকে তো একদম দেখুন দেখতে দেখতে কথার মানে আমরা এগিয়ে নিতে পারলাম না আর প্রোগ্রামটা, কেন সময় শেষ। আবার দেখা হবে পরবর্তী সময়। ডাক্তার অনেক ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ডক্টর ব্যানার্জিকে প্রপারলি যদি মনে করেন কনসাল্ট করবেন, ফোন নাম্বার তো রইল খোলা, রেড বক্সে পার্সোনাল নাম্বার রয়েছে। ধন্যবাদ, শেষ করলাম। নমস্কার সকলকে। সোনার বাংলা আমার সোনা।